না না চাচা, আমাকে দ্বারা কোনোভাবে চাকরি সম্ভব না। আমি একজন বিজনেসম্যান হতে চাই। বাবা ওসমান, আমি এটাই বুঝতে পারতেছি না, তুমি চাকরি না করে কেন এত বিজনেসম্যান হতে চাও? আর সবচাইতে বড় কথা হলো, বিজনেস করতে অনেক টাকা লাগে আর অভিজ্ঞতা লাগে। আমাদের কাছে তো এই দুটোর একটাও নেই। 2025 সালে এসে যদি আপনি এমন কথা বলেন তাহলে কিভাবে হয় চাচা? আপনি কি জানেন না যে জেনজির এখন সব পারে? কি ব্যাপার ভাই, এত সকাল সকাল চাচা ভাতিজার মধ্যে কি নিয়ে আলোচনা হইতেছে? আর বললেন না ভাই, সকাল থেকে ওসমানি কেটেই বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের গ্রামের যে জাফর আছে তার কাছে তো অনেক লোকই চাকরি করে। যদি তুমি চাও তাকে বলে তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিই। কিন্তু ওসমান এটাই শুনতেছে না, ওসমান নাকি বিজনেস করবে। ওসমান, তোমার চাচা কিন্তু একদম খারাপ কথা বলেনি। আমার কাছে মনে হয় তোমার চাকরি করাই ঠিক হবে। কেননা তোমার মতো এত সহজ সরল মানুষ ব্যবসা বাণিজ্য বুঝবে না। এটাই হলো আপনাদের মূল সমস্যা। কারণ আমি সবসময় সত্য বলি, ভালো ব্যবহার করি, তাই আপনারা আমাকে বোকা মনে করেন, ভাবেন আমি কিছুই পারবো না। আসলে বিষয়টা এমন না। বিজনেস করতে হলে অনেক সময় অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আর ব্যবসায় সবসময় ঝুঁকি থাকে। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে ঝুঁকি না নিলে কখনোই বড় হওয়া যায় না। আর বড় কিছু পেতে চাইলে, অর্জন করতে চাইলে অবশ্যই ঝুঁকি নিতে হবে। ঠিক আছে ভাতিজা, তুমি যেটাই করো না কেন আমি সবসময় তোমার সাথেই আছি। আমার পক্ষ থেকে যতটা করা সম্ভব আমি করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ চাচা, সেজন্যই তো আপনাকে এতটা ভালোবাসি। নাও তো, চাগুলো ঠান্ডা হয়ে গেল। এবার চা খেতে খেতে বাকি গল্পগুলো করো। তা যা বলেছে বটে, দাও চা দাও এবার। চাটা কিন্তু সত্যিই মজার হয়েছে। স্যার, আপনি কি শুনেছেন ওই গরিবের পুত উসমান চাকরি না করে ব্যবসা করতে চায়? আবার নাকি সে আপনার সাথে টেক্কাও দিতে চায়। আসলে তুমি তুমি আমাকে হাসালে। যে গরিবের পুত আমার এখানে চাকরি করার যোগ্যতা রাখে না, সে কিনা করবে ব্যবসা। ঠিক বলছেন স্যার। শোনো তোমেজ, ব্যবসা করতে লাগে প্রচুর জ্ঞান শক্তি, এখানে আবার অনেক পলিটিক্যাল রাজনীতি ইস্যু থাকে। ব্যবসা এতটা সহজ নয়। আর ব্যবসার কথা বললেই যদি ব্যবসা হতো তাহলে পৃথিবীতে কেউ আর গরিব থাকতো না, সবাই ব্যবসায়ী হতো। তাই ওই গরিবের পুতের কথা আমার সামনে আর বলবে না। ঠিক আছে স্যার, ওই গরিবের পুত উসমানের কথা আপনার সামনে আর কখনো বলবো না। বন্ধু কারিম, দেখ, তুই শুধু আমাকে একটু সাপোর্ট করবি, জাস্ট এনাফ, এতটুকু করলেই হবে। তারপর যা কিছু করা লাগে সবই আমি করব। তোর মুখ থেকে বিজনেস আইডিয়াটা শুনে আমারও খুব ভালো লাগছে। যদি তোর পরিকল্পনা মোতাবেক কাজ করা যায় তাহলে বলতে পারি ভালো ধরনের একটি ইনকামের সুযোগ আমাদের সামনে আসবে। কিন্তু এখানে আবার কিন্তু এলো কোথা থেকে ভাই? কিন্তু তো আসবেই। তোর বিজনেস আইডিয়া অনুযায়ী এখানে প্রচুর টাকার প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের পকেট তো শূন্য। দেখ, তোদের টাকা পয়সা নিয়ে কিছুই ভাবতে হবে না। টাকা পয়সা যা লাগে আমি অ্যারেঞ্জ করব, তোরা শুধু আমাকে সাপোর্টটা দিবি। সেটা তো সব সময়ই থাকবে। হাসিনা দেশ থেকে পালানোর পর দেশটা কেমন জানি একটু নতুন রূপে ফিরে এসেছে। দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পাইতেছিল সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। মনে হয় তুমি আমাকে খোঁটা দিয়ে কথাগুলো বলতেছো। কি যে বলেন না ভাই, আপনাকে খোঁটা দিতে যাব কেন? যেটা সত্যি সেটাই তো বলতেছি। ও, আমি তো ভুলে গেছি আপনি যে আবার ওনার চরম ভক্ত ছিলেন। আমি জানি তুমি ইচ্ছা করেই বলতেছো। কি ব্যাপার, দুজনের মধ্যে এত কি নিয়ে ঝগড়া হয়? তেমন কিছু না, তা তোমার খবর কি? এই তো চাচা, খবর খুবই ভালো। যাক, আলহামদুলিল্লাহ ভালো।
স্যার, ওসমান তো বাজিমাত করে ফেলতেছে স্যার। আর আমি যতটুকু জানতে পেরেছি তার বিজনেস আইডিয়া নাকি অনেক ভালো। আবার শুনেছি কয়েকটা কোম্পানির সাথেও কথা বলেছে, তাদেরও নাকি আইডিয়া পছন্দ। কি বলো তুমি? এসব কথা তুমি আমাকে আগে বলবা না? আচ্ছা যাই হোক, বাদ দাও। শুধু বিজনেস আইডিয়া থাকলেই হয় না, তার সাথে টাকাও লাগে। স্যার, আমি এটাও শুনেছি সে নাকি একটা ব্যাংকের সাথে তার বিজনেস আইডিয়া শেয়ার করেছে। ব্যাংকেরও বলে আইডিয়াটা পছন্দ হয়েছে এবং অনেক টাকা ঋণ দেওয়ার আশ্বাসও দিয়েছে। এসব কথা তুমি আমাকে এখন বলতেছো? কাজকর্ম সব শেষ করে ফেলেছে, তারপরে সে বলতেছো? তার আগে তো একটা কথাও বলতে পারলা না। স্যার, আসলে আমি জানতেই পারলাম কিছুক্ষণ আগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কি জানো ওসমান কোন ব্যাংকের সাথে কথা বলেছে? জি স্যার, আমি এটা ভালোভাবে শুনেছি। সে বাংলাদেশ ইসলামী ব্যাংকের সাথে কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাংকের সাথে কথা বলে দেখি কিছু করতে পারি কিনা। আর এখন থেকে তুমি সব সময় ওসমানের দিকে নজর রাখবে, তার সব খবরাখবর আমার চাই। তোমরাও পারো না চাচা। বুড়ো হয়ে গেলে তাও তোমাদের ঝগড়া রসিকতা থামলো না। কি করব বল, বসে বসে তো আর সময় কাটে না, তাই একটু মাঝে মাঝে দুজনে মিলে ঝগড়া বিবাদ রসিকতা করে সময় কাটাই। বাঁচবই আর কয়দিন। ওসমান, শুনেছি যে ব্যাংক আমাদের লোন দিতে চেয়েছিল সেই ব্যাংক বলে আর আমাদের লোন দিবে না। কি বলিস তুই এটা? কালকেই তো ওদের সাথে কথা হলো, ওরা বললো ওদের আইডিয়াটা পছন্দ হয়েছে, তাহলে আজকে কেন না করতেছে? জানি না রে, তো এখন কি করবি? চল ব্যাংকে যেতে হবে, ওদের কাছ থেকে জানতেই হবে ওরা কি জন্য লোন দিবে না। চল, সেটাই বরং ভালো হবে। আমরাও কি তোমাদের সাথে যাব? না না চাচা, যেতে হবে না, আগে আমরা গিয়ে দেখে আসি। ঠিক আছে বাবা, সাবধানে যেও। স্যার, আপনার জন্য একটা গুড নিউজ আছে। তো মেজ, তুমি আবার এখন কি গুড নিউজ নিয়ে আসলা? স্যার, ব্যাংক ওদের না করে দিয়েছে। আপনার কথা শুনে ওদের আর ব্যাংক ঋণ দিতে রাজি হয়নি। রিয়েলি? তুমি সত্যি বলতেছো? এত খুশির খবর! যাও, তোমার প্রমোশন এবার পাক্কা। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যই তো বউ সলপান নিয়ে খেয়ে বেঁচে আছি। বুঝতে পারছি, যাও এবার আরো খবর নিয়ে আসো, দেখি ওই গরিবের পুত উসমান এবার কি করে। স্যার, একটা প্রশ্ন জিজ্ঞাসা করি? একটা কেন, তুমি হাজারটা প্রশ্ন করতে পারো আজকে। স্যার, আপনি এমন কি করলেন যে ব্যাংক ঋণ দিতে রাজি হয়েও পরে আবার আপনার কথা শুনে ঋণ দিল না? শোনো তোমেজ, আমার সব জায়গায় লোক সেট করা আছে, তাদের শুধু ইশারা দেওয়ার ঠেকা, তারপর কাজ আপনা আপনি হয়ে যায়। আপনি একটা জিনিয়াস স্যার, আর ওই গরিবের উপর উসমানের খাওয়া পাচ্ছে নাকি আপনার বুদ্ধির সাথে পারা? স্যার, ব্যাংকের সাথে আমাদের যে চুক্তিটা হয়েছিল সেটা নাকি আর থাকতেছে না? ঠিকই শুনেছেন, আসলে এখানে আমার কোনো হাত নেই। আপনার আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছিল, তাই আমি রাজি হই। পরে যখন আমি আবার উপর মহলের স্যারদের সাথে কথা বলি, তখন তারা না করে দেয়, তাদের নাকি আইডিয়া পছন্দ হয়নি। পছন্দ হয়নি আগে বললেই পারতেন, এখন যদি হঠাৎ করে না করে দেন সেটা কিভাবে মেনে নেওয়া যায় বলেন? দেখেন, এখানে আমি কি করতে পারি? আমি তো আগেই বলেছি এটা উপর মহলের হাত, তারা যদি না করে দেয় সেখানে আমার কিছুই করার নেই। তার মানে হবে না, তাই তো? সত্যি বলতে আর সম্ভব না। তুই এখানে? আর আমি কি না তোরে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছি। কেন, এখন আবার কি সমস্যা হলো? আচ্ছা, আমাদের যে ব্যাংক লোন দেয়নি কি জন্য সেটা কি তুই জানিস? সঠিক জানি না, তবে অনুমান করে বলতে পারি, আমার যদি আইডিয়া খুব একটা ভুল না হয়, এটা জাফরের কাজ। ঠিক ধরেছিস, আমি খুব কষ্টে জানতে পেরেছি এটা জাফরের কাজ। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিতে, তুই কেন জাফরকে দেখতে পারিস না, আর জাফরই কেন তোকে দেখতে পারে না? দেখ, জাফর কেন আমাকে দেখতে পারে না
সেটা জাফরই জানে, কিন্তু আমি জাফরকে পছন্দ করি না, এর দুটো কারণ। নাম্বার ১, শুধু জাফর না, আসলে বড়লোকদের আমি দেখতে পারি না, এর কারণ বড়লোকেরা গরিবদের দাস মনে করে। আর নাম্বার ২, তাদের মধ্যে এক অহংকার কাজ করে, যেটা কিনা আমি একদমই সহ্য করতে পারি না। আসলে কারোর কাছে আমার মাথা নত করে থাকতে মন চায় না। সবই বুঝলাম, তাই এখন কি করবি? শোন, এখন থেকে যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে, গোপনে করতে হবে, কাউকে বুঝতে দেওয়া যাবে না, আর যেটা কিনা আমার আর তোর মাঝে শুধু থাকবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা তোমার খবর কি? আমাদের খবর তো ভালোই। শুনলাম আপনার ভাতিজা নাকি বিজনেস আইডিয়া নিয়ে ঘুরতেছে কোম্পানি খোলার জন্য। তা তার কোম্পানি খোলা কত দূর হলো? চলতেছে টুকটাক করে, তবে টাকা নিয়ে একটু ঝামেলা হইতেছে। ঝামেলাটা মিটে গেলেই আবার নতুন করে কাজ শুরু হবে। তোমরা যে জায়গায় যাও না কেন টাকা ম্যানেজ করার জন্য, কোথাও পারবে না, কারণ আমাদের স্যারের হাত সব জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে চাচা, টাকা ম্যানেজ হইলে বললেন, আমরা এসে সাহায্য সহযোগিতা করবো নে। আচ্ছা ঠিক আছে বাবা। স্যার, আপনি কি দেখেছেন ওই গরিবের পুত ওসমান আপনার অফিসের পাশে ছোট একটা অফিস করে বসে আছে? তমেশ, আসার সময় তো দেখতেই পেলাম। দেখবাও এটাও কিছুদিন পর নাই হয়ে যাবে। আপনি কিন্তু একদম ঠিক বলেছেন স্যার। দেখ, একবার শুধু তুই না কর যে আমি আর বিজনেস করব না, তারপরে যা, তোকে ছেড়ে দেবো, কিচ্ছু করব না। আমি আমার পরিকল্পনা থেকে এক পাও পিছু হব না। যদি তোদের সাহস থাকে বা দম থাকে, আমারে ঠেকায়া দেখা। উইয়া, ইয়া। উহ, কি রে, তোদের এত তাড়াতাড়ি দম ফুরায় গেল? আর তোর বাপরে গিয়া বলিস যেন ওসমানকে ঠেকিয়ে দেখায়। আসুন স্যার, আসুন, আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম। ও রিয়েলি? তুমি আমার জন্য অপেক্ষা করতেছিলে? তা নয় তো কি স্যার, সেদিন যদি আপনার সাথে দেখা না হয়তো, আজ হয়তো এখানে আমি আসতেই পারতাম না। ওসমান, তোমার আইডিয়াটা আমার খুবই পছন্দ হয়েছে। তুমি চাইলে তোমার কাজ শুরু করতে পারো, যত টাকা পয়সা লাগে আমি দেব। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, এটা কোনো বিষয় হলো নাকি, তুমি যে কি বলো না। ওসমান, আমাকে ক্ষমা করে দিস, আমি অনেক বড় ভুল করেছি, আমার এটা করা আসলে ঠিক হয়নি। যাই হোক, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছে, এটাই অনেক কিছু। আপনি যেটা ভালো করতে পারেন, ভালো জানেন, সেটাই করবেন। আপনি আপনার গন্তব্যস্থলে হাঁটতে শুরু করুন। মনে রাখবেন, সফলতা কখনো হেঁটে এসে ধরা দেয় না, তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। আপনি আপনার যেটা পারেন সেটা নিয়ে পরিশ্রম করতে থাকুন, দেখবেন ইনশাল্লাহ আপনার সফলতা আপনার কাছে আসবে। কিন্তু হ্যাঁ, এর মধ্যে অনেক বিপদ আসবে, এগুলোকে উপেক্ষা করে আপনাকে আপনার গন্তব্যস্থলে হাঁটতেই হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।